আসসালামু আলাইকুম। শুরু করছি বাঁধনহারা প্রেম গল্পের ৩ নম্বর পর্ব। লেখনীতে শান্তামণি মায়াবতী। সারা রাত ঘুমাতে পারেননি নিলয়। নিজের অপরাধবোধ যেন তাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। কি করবে বুঝতে পারছে না। সকাল সকাল ঘুম থেকে উঠে রোদ নামাজ পড়ে রুমে বসে আছে। রোদ আজকে কলেজে যাবে। নীলাকে ফোন দেয়, নীলা ফোন তুলে না। ৩বার ফোন তুলে নীলাকে কলেজ যাওয়ার কথা জিজ্ঞেস করতে নীলা না বলে দেয় সে যাবে না, কিন্তু রোদের রিকোয়েস্টে রাজি হয়। রোদকে এখন আর বাসার কাজ করতে দেয় না আরাব চৌধুরী। বাড়ির সবাইকে বলে দিয়েছে রোদকে দিয়ে যেন কোনো কাজ না করায়। রোদ রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে। এদিকে নীলার যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিছুই বুঝতে পারছে না সে কি করবে। হঠাৎ রোদকে বাসা থেকে বের হতে দেখে জিজ্ঞেস করে কই যায়। রোদ আস্তে করে বলে কলেজে যাচ্ছি ভাইয়া। নীলাই কিছুটা তাড়াহুড়ো করে জিজ্ঞেস করে নীলাও কি কলেজ যাবে? রোদ কিছুটা ভ্রুকুচকে বলে জি ভাইয়া যাবে, ফোন দিছিল। নীলয় আর কিছু বলে না, দৌড়ে বাড়ির ভিতর চলে যায়। রোদের মাথায় কিছুই ঢুকে না, সব যেন মাথার ওপর দিয়ে যায়। রোদ তারপর রিক্সা নিয়ে চলে যায় কলেজের পথ থেকে নীলাকে নিয়ে যাবে। ফার্স্ট ক্লাস করেই নীলা আর থাকতে চায় না। কলেজে রোদকে বলে রোদ আমার শরীরটা ভালো লাগছে না, চল বাসায় চলে যায়। রোদ কিছুটা উত্তেজিত হয়ে বলে কি হয়েছে নীলা, শরীর কি বেশি খারাপ লাগছে? নীলা নীলা বলে একটু একটু, চল বাসায় চলে যাই। রোদ আর কিছু বলে না। নীলাকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। কলেজ গেট থেকে বের হতেই নীলার চোখ পড়ে নিলয়ের দিকে। নীলা রাগে দুঃখে চোখ ফিরিয়ে নেয়। রোদ পিছন পিছন হাঁটছে, নীলা একটু সামনে। নিলয় নীলাকে দেখে নীলার সামনে এসে দাঁড়ায়। নীলা রাগি চোখে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। নিলয় নীলার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, কানে ধরে, তারপর বলে সরি খালাম্মা। না থুক্কু, সরি নীলা, আমার ভুল হয়েছে, প্লিজ মাফ করে দাও। নীলা কিছুটা হতবাক হয়। এভাবে পাবলিক প্লেসে হাঁটু গেড়ে বসে সরি বলবে জীবনেও ভাবেনি। নীলার মুখে কিছুটা বিরক্তের ছাপ টেনে বলে এই আপনি কি সব করছেন, মাথা ঠিক আছে? আশেপাশের লোকজন দেখছে, উঠুন বলছি। দেখলে দেখুক, যতক্ষণ না তুমি মাফ করে দিচ্ছ আমি এখান থেকে উঠবো না, এভাবেই বসে থাকবো। রোদের কিছুক্ষণ সময় লাগে সবটা বুঝতে। সে অবাক হয়ে বলে ভাইয়া কি করছেন, এভাবে পাবলিক প্লেসে সবাই দেখছে, উঠুন আপনি। নীলায় কপট রাগ দেখিয়ে বলে যতক্ষণ না নীলা মাফ করছে ততক্ষণ আমি এখান থেকে উঠবো না। নীলা বিরক্ত হয়ে বলে আচ্ছা ঠিক আছে, মাফ করে দিয়েছি, উঠুন আপনি। নীলায় উঠে দাঁড়ায়। রোদ এখনো অবাক হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। চলছেটা কি এদের মধ্যে? নিলয় বলে যখন মাফ করে দিয়েছে সেই উপলক্ষে আমার থেকে একটা টিপ নিতে হবে তোমাদের। নীলা কিছু বলছে না। রোদ কিছু একটা বলবে কিন্তু নিলয় বলে কিচ্ছু হবে না রোদ, সমস্যা নেই, চলো। আর নীলাও চলো, তুমি যদি না যাও আমাদের সাথে তাহলে ভাববো এখনো মাফ করনি আমায়। নীলা আর কিছু বলে না, সামনের দিকে হাঁটা দেয়। সাথে সাথে রোদও নিলয়। সামনে একটা কফি শপ, বসে আছে 3জন। এইদিকে শুভ্র আসছিল কফি শপে একটা মিটিং শেষে হঠাৎ করে হাসি শব্দ পায়। সামনে তাকিয়ে দেখে রোদ হাসছে। রোদের সামনে একটা ছেলে বসে আছে, পেছন থেকে দেখছে, মুখ দেখেনি। রাগে যেন শরীর কাঁপছে, কিরকম হেসে যাচ্ছে, ইচ্ছে তো করছে চিবিয়ে খেয়ে ফেলতে। রোদকে নীলা এটা ওটা বলে হাসিয়ে যাচ্ছে। নীলা গেছে ওয়াশরুমে, হঠাৎ শুভ্র এসে কষে থাপ্পড় বসায় রোদের গালে। হঠাৎ কারো শক্তপোক্ত হাতে থাপ্পড় খেয়ে যেন মনে হচ্ছে গাল অবশ্যই আছে। রোদ সামনে শুভ্রকে দেখে ভয় পেয়ে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নীলয় বসা থেকে দাঁড়িয়ে যায়। নীলাও আসছিল ওয়াশরুম থেকে। রোদকে থাপ্পড় মারতে দেখে রাগে তার ইচ্ছে করছে এই লোককে বুড়িগঙ্গা নদীতে চুবিয়ে মারতে। এই রোদটাও না কবে যে একটু প্রতিবাদী হবে। আরে শালি, তোকে চড় মারছে, তুই ঠাটে একটা চড় মারতি তাহলে বুঝতে পারতো চড় খাওয়ার মজাটা কি। কি হচ্ছে ব্রো, তুমি রোদকে মারলে কেন? পিছন ফিরে নিলয়কে দেখে শুভ্র কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। সে ভেবেছিল অন্য কারোর সাথে বসে বসে হাসছে রোদ, কিন্তু না, না দেখে থাপ্পড় মারলো। নিলয় আবারও জিজ্ঞেস করে, কিন্তু শুভ্র রেগে গিয়ে বলে শ্যাট আপ নিলয়, আমার কি করতে হবে না হবে সেটা কি আমি তোকে বলবো? না তোকে বলে করতে হবে? হ্যাঁ। নিলয় চুপ হয়ে যায়। শুভ্র রাগে ধপধপ পা ফেলে চলে যায় কফি শপ থেকে। নীলা যেন রাগে শরীর পুড়ে যাচ্ছে, ইচ্ছে করছে এই লোকটাকে খুন করতে।
নীলা রোদের কাছে গিয়ে রোদকে জড়িয়ে ধরে বলে, জানু তুই কাঁদিস না, এই লোকটাকে তো আমি দেখে নেব, একটা অসভ্য লোক কোথাকার। ইচ্ছে করছে লাথি মেরে ওখানটায় ফেলে দেই। নিলয় নীলার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নীলা নিলয়ের দিকে রাগি চোখে তাকিয়ে বলে, এই আপনাদের বাড়ির 3 ছেলের মাথায় কি সমস্যা, না তার ছিঁড়া বলেন তো? আমি তো জানতাম একজনের, কিন্তু এখন তো দেখছি সাথে সাথে সবারই। নিলয় হতভম্ব হয়ে বলে, কি সব বলছো নীলা? আমি ঠিকই বলছি। এই এই শালা পেতনি জামাই এত সাহস কি করে হলো আমার জানুকে মারার? কথায় কথায় থাপ্পড় মারে। কি পেয়েছে আমার জানুর? গাল কি সরকারি যে যখন ইচ্ছে থাপ্পড় মারবে? শালা আসলে একটা খাটাস। নীলয় ভ্যাবলার মতো তাকিয়ে আছে। নীলা আবারও বলে, এইসব আপনাদের জন্য হয়েছে, আপনার জন্য। আপনার সাথে যদি কফি শপে না আসতাম তাহলে আর রোদ মার খেত না। আপনার মতো হাদারামের কথা এখানে আসাই উচিত হয়নি। রোদ আস্তে করে বলে, নীলা থাম প্লিজ, বাসায় চল, আশেপাশে লোকেরা কেমন করে যেন তাকিয়ে আছে। নীলা রোদের কথায় তেতে ওঠে, তারপর বলে, তুই চুপ কর শালি, পারিস শুধু বসে বসে মার খেতে। তোকে যখন চড় মারছে তুইও সাথে সাথে একটা চড় দিয়ে দিতি। তা না করে সে মাথা নিচু করে কাঁদছে। প্লিজ নীলা এখন এখান থেকে চল। রোদ নীলার হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে চলে যায়। আর নীলা যেতে যেতে নিলয়কে বলে, আপনাকে যদি দেখি না আমাদের আশেপাশে তাহলে রোদকে থাপ্পড় মারা শোধ আপনার কাছ থেকে নিব। হ্যাঁ। নিলয়ের মাথার উপর দিয়ে গেল সব। সে অবাক হয়ে তাকিয়ে আছে রোদ আর নীলার যাওয়ার দিকে। রাত 12:30। শুভ্র ছাদে দাঁড়িয়ে আছে। হঠাৎ পিছন থেকে কেউ এসে জড়িয়ে ধরে। প্রচন্ড রাগে পিছন ফিরে তাকায়, কিছুটা অবাক হয় শুভ্র। রোদ বাসায় এসে দরজা বন্ধ করে রুমের ভেতর ছিল, আর বের হয়নি। দুপুরে রাতের খাবার রুমে বসে খেয়েছে। শুভ্রের এইরকম রাগ অস্থিরতা মানে সে বুঝতে পারছে না। কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে। রাত তখন 12টা কি 12:30 হবে। ছাদে দাঁড়িয়ে আছে সে, তার সাথে কি হচ্ছে নিজেই বুঝতে পারছে না। কি করবে আর কেনই বা এরকম হচ্ছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে থাকে আকাশের দিকে তাকিয়ে, কিন্তু সে কোনো উত্তর খুঁজে পায় না। হঠাৎ পিছন থেকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে শুভ্রকে। শুভ্র পেছন ফিরে তাকায়, অবাক হয়। কিছুক্ষণ সময় লাগে কি হয়েছে বুঝতে। যখনই বুঝতে পারে, রাগে চল শক্ত করে বলে, টিনা তুই এখানে এত রাতে কি করছিস? টিনা থতমত খেয়ে যায়, তারপর বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই শুভ্র ভাই। শুভ্রের ভ্রু কুঁচকে তাকায়, এত রাতে কি এমন কথা বলবে? আমি তোমাকে ভালোবাসি শুভ্র ভাই, আই লাভ ইউ বলে শুভ্রকে জড়িয়ে ধরে। শুভ্র রাগে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে ঠাস করে থাপ্পড় মারে। থাপ্পড়ের তাল সামলাতে না পেরে টিনা নিচে পড়ে যায়। শুভ্র রাগে কটমট করতে করতে বলে, তোকে আমি নিচের বোনের চোখে দেখেছি সব সময়, আর তুই এসব আজে বাজে কথা বলছিস? সাহস কি করে হয় এসব বলতে? টিনা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র আবারও বলে, নেক্সট টাইম যদি দেখি এইসব বলতে তো জানে মেরে দিব। শুভ্র ছাদ থেকে নিচে চলে যায়। টিনার ঘুম আসছিল না, তাই সে পানি খেতে আসছিল ড্রয়িং রুমের দিকে। হঠাৎ দেখে শুভ্রকে ছাদের দিকে যাচ্ছে, আর সেই সুযোগই আসছিল সে ভালোবাসার কথা বলতে, কিন্তু যে থাপ্পড় মেরেছে জীবনে আর সামনে যাওয়ার সাহস পাবে না। সকাল সকাল ঘুম থেকে উঠে রোদ নামাজ পড়ে রুমে বসে আছে। হেনা বেগম শুভ্রের রুমে আসে। শুভ্র ফ্রেশ হয়ে রেডি হচ্ছে অফিস যাবে। হঠাৎ হেনা বেগমকে আয়নার ভিতর থেকে দেখে দাঁড়িয়ে যায়। শুভ্র হেনা বেগমকে উদ্দেশ্য করে বলে, কিছু বলবে দাদি? আমার নাতির কি সময় আছে আমার কথা শোনার? সে তো এখন বড় হয়ে গেছে। শুভ্র মুচকি হাসে, তারপর হেনা বেগমকে গিয়ে জড়িয়ে ধরে বলে, কে বলেছে আমার সুইটারটির কথা আমি শুনি না? বলো তো দেখি। শুভ্র দাদু ভাই, তুই রোদের বিয়েটা হতে দিস না। তোর বাবা এসব রাগ করে করতে আসে, তুই এইভাবে সব ভুলে যাস না। শুভ্রের হাত আলগা হয়ে আসে। শুভ্র পেছন ঘুরে বলে, অসম্ভব দাদি, আমি পারবো না। তোমার সব ভুলে গেলেও আমি কিছু ভুলিনি, সো ওই মেয়েকে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না বলে শুভ্র রুম থেকে বেরিয়ে যায়। হেনা বেগম দীর্ঘশ্বাস ফেলেন, আল্লাহর কাছে দোয়া করেন যেন সব ঠিক হয়ে যায়। 3 দিন পর। এই 3 দিনে রোদ একটাবারের জন্য শুভ্র দেখেনি।
শুভ্রের অস্থিরতা যেন আরো বেড়েছে। রোদ বাসা থেকে বের হয়নি, এমনকি রুম থেকেও না। বিয়ে শপিং করার জন্য আকাশের পরিবার রোদকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু সে যায়নি। কেন যেন এই দুনিয়া তার কাছে বিষাক্ত মনে হচ্ছে। অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছে যে ওই মানুষটা তার নয়, তাই সে তার আশা আর করবে না। আচ্ছা, একতরফা ভালোবাসাগুলো কেন এমন হয়? একজন পাগলের মতো ভালোবাসে আর একজন অবহেলা করে। যারা আমাদের চায় না, আমরা কেন জানি তাদের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ি, আর সেটাই হয় আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল। সকাল সকাল ঘুম থেকে উঠে বসে আছে রোদ। পার্লারের লোক আসে রোদকে সাজাতে। রোদকে দেখে মনে হচ্ছে সে একটা পুতুল, যে যেই রকম ইচ্ছে নাচাচ্ছে। রোজ শুভ্র আর তার ছোটবেলার একসাথে ফটো হাতে নিয়ে কাঁদছে। আচ্ছা, সত্যি কি আপনাকে আমি হারিয়ে ফেলবো? আপনি কখনোই বুঝবেন আমার ব্যথা। আচ্ছা, এরকম নিষ্ঠুরভাবে কেন বদলে গেলেন? কথা ছিল তো আপনি সারা জীবন আমার পাশে থাকবেন। তাহলে মাঝপথে এসে কেন আমার হাত ছেড়ে দিলেন? আমার ভুলটা কোথায়? কি এমন ভুল করেছিলাম যে এত বড় শাস্তি দিলেন আমায়? আমি কিভাবে মেনে নেব আপনার জায়গায় অন্য পুরুষকে, যেখানে আমি নিজে আপনার বউ হতে চেয়েছিলাম? আমার না অনেক কষ্ট হচ্ছে শুভ্র ভাই, বুকটা খালি খালি লাগছে। কালকের পর আর আপনার রোদ আর আপনার থাকবে না, অন্য কারো দখলে চলে যাবে। ফটো বুকে জড়িয়ে কাঁদতে থাকে রোদ। চোখের পানি মুছে গলার স্বর শক্ত করে বলে, আপনি যদি এত নিষ্ঠুর হতে পারেন তো আমিও পারবো। আর নিজেকে দুর্বল করব না। আজকের পর থেকে আপনি নতুন এক রোদকে দেখবেন। বেড থেকে উঠে দাঁড়ায় রোদ। ফটো রেখে দিয়ে ফ্রেশ হয়ে আসে। পার্লারের লোকজন এসে গেছে। রোদকে সুন্দর করে সাজিয়ে দিয়ে চলে যায়, যেন মনে হচ্ছে কোনো হুড়পড়ি। রোদকে ছাদে এনে স্টেজে বসানো হয়। একে একে সবাই হলুদ দিচ্ছে। রোদের কিছু একটা মনে পড়তে হেনা বেগমকে মিথ্যা বলে সে ওয়াশরুমে যাবে। মিথ্যা বলে নিচে চলে আসে, একটা রুমের সামনে দাঁড়ায়। রুমের দরজা হালকা চাপানো ছিল। দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ব্যালকনিতে আকাশের দিকে তাকিয়ে আছে শুভ্র। রোদ আস্তে করে ডাক দেয়, শুভ্র ভাই। শুভ্র কিছুটা চমকে যায়। এত বছর পর চেনা কণ্ঠে ডাক শুনে সাথে সাথে পিছন ফিরে তাকায়। রোদ দাঁড়িয়ে আছে। শুভ্র কিছুটা অবাক হয়, কিন্তু মুখে সেটা প্রকাশ করে না। সে তাকিয়ে আছে রোদের দিকে, কেমন করে যেন দেখছে। রোদ শুভ্রের কাছে এসে হাত দিয়ে তুড়ি বাজায়, তারপর বলে, কি করছেন ভাইয়া? বাড়িতে বিয়ে, আর আপনি রুমে বসে আছেন? চলুন ছাদে, চলুন বিয়ে দেখবেন। বাড়ি থেকে এত বড় আপদ বিদায় হচ্ছে। রোদের কথা শুনে শুভ্রের মেজাজ খারাপ হয়ে যায়। রেগে গিয়ে রোদকে দেয়ালের সাথে চেপে ধরে, তারপর বলে, তোর সাহস কি করে হলো আমার রুমে আসার? হ্যাঁ, রুমে তো পায়ে হেঁটে এসেছি, তাতে আবার সাহস লাগবে কেন? শুভ্রের মেজাজ যেন আরো খারাপ হয়ে যায়। বাহ, মুখে দেখছি বলি ফুটেছে, তাই তো উন্নতি কার কাছ থেকে হলো? রোদ নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, আমার হবু জামাইয়ের কাছ থেকে। সমস্যা আপনার? ছাড়ুন আমাকে, আর যেতে দিন। শুভ্র রোদের গাল চেপে ধরে আর বলে, এই মুখে অন্য কারো নাম নিবি তো জানে মেরে দেব। রোদ ফুপিয়ে কেঁদে ওঠে ব্যথায়। তারপর বলে, তো দাঁড়িয়ে আছেন কেন? মেরে ফেলুন না। সব সময় বলেন মেরে ফেলবেন মেরে ফেলবেন, তো এখন কিসের এত অপেক্ষা? মেরে ফেলুন না। আমার গল্প এখানেই শেষ করে দিন। আর এইভাবে বেঁচে থাকা চেয়ে মরে যাওয়া ভালো। শুভ্রের বুকের ভেতর ধক করে ওঠে, হাত আলগা হয়ে আসে। রোদ কাঁদছে। হঠাৎ রোদ একটা কাজ করে বসে। শুভ্রকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। শুভ্র কিছুটা ঘাবড়ে যায়। রোদ কিছু বলে না। ধাক্কা দিয়ে শুভ্রকে ছেড়ে রুম থেকে বেরিয়ে যায় রোদ। আজকে রোদের বিয়ে। লাল শাড়িতে বউ সাজে স্টেজে বসে আছে রোদ। হঠাৎ চেপে কান্না আটকাচ্ছে রোদ। শুভ্র কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। আকাশকে কবুল বলতে বললে আকাশ সাথে সাথে কবুল বলে দেয়, কিন্তু রোদ কিছুই বলছে না। শুভ্র ভেজা চোখে তাকিয়ে আছে, অশ্রু ভেজা চোখে তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্রের যেন মনে হচ্ছে তার কলিজা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। সবাই পাশ থেকে বারবার বলছে কবুল বলতে। রোদ তারপর চোখ বন্ধ করে 3বার কবুল বলে দেয়। কাজী সাহেব বলেন, বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে, আপনারা এখন স্বামী স্ত্রী। শুভ্র জোরে চিৎকার করে দেয়। সকাল 8টা। বাড়িতে বিয়ের আয়োজন চলছে। পুরো বাড়ি সাজানো হয়েছে খুব সুন্দর করে। নীলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বাড়ির ভিডিও করছে। নীলা সকাল সকাল এসে পরে রোদের বাসায়। উদ্দেশ্য তার রোদের রুম। নীলা ড্রয়িং রুম থেকে সিঁড়ি বেয়ে রোদের রুমের দিকে যাওয়ার জন্য। এমন সময় হেনা বেগম সামনে পড়ে। হেনা বেগম বলে, নীলা তুমি একটু যাইও তো, দেখো তো রোদ কোথায়, এখনো ঘুম থেকে উঠলো না।
নীলা হ্যাঁ সূচক মাথা নেড়ে ওপরের দিকে যায়। হেনা বেগম মেনে নিচ্ছেন। যেখানে শুভ্র চায় না সেখানে তাকে জোর করে লাভ নেই। আর শুভ্র বিদেশ থেকে আসার পর থেকে তো রোদের সাথে কম বাজে ব্যবহার করেনি, এমনকি ছোট ছোট বিষয়ে গায়ে হাত তুলেছে। হেনা বেগম মনে মনে বলে ওঠে, আজ যদি বড় বৌমা থাকতেন তাহলে আজ রোদের বিয়ে অন্য কারোর সাথে হতে দিতেন না। দীর্ঘশ্বাস ফেলেন হেনা বেগম, নিজের কাজে চলে যায়। ওইদিকে নীলা আসে রোদের রুমে। দরজা হালকা চাপানো, রুমের ভেতর ঢুকে দেখে বেড খালি। তাড়াতাড়ি বাথরুমে যায়, সেখানেও নেই। ব্যালকনিতে দেখে তারপর পুরো বাড়ি খুঁজে, কিন্তু কোথাও কেউ নেই। নীলা হেনা বেগম জোরে জোরে ডাকতে থাকে। হেনা বেগম দৌড়ে রোদের রুমে আসে। নীলা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, দাদি, রোদ কোথায়? খুঁজে পাচ্ছি না। আমি পুরো বাড়ি খুঁজেছি কিন্তু সে কোথাও নেই। হেনা বেগম বেশ অবাক হয়, তারপর বলে, কি বলছিস এইসব? রোদ কোথায় যাবে? মাথা ঠিক আছে? নীলা কেঁদে দেয়, তারপর আবার বলে, আমি সত্যি বলছি দাদি, রোদকে কোথাও পাচ্ছি না। হেনা বেগম এবার কিছুটা ভয় পায়। রোদ তো এই শহরে সেরকম কিছু চেনে না, আর ওকে ভালো করে চিনেও নিজেও কোথাও যাবে না। হেনা বেগম দাঁড়ানো থেকে বসে পড়ে। কিছুক্ষণ ভাবতে পারছেন না তিনি। হেনা বেগম জোরে জোরে চিৎকার করে আরব চৌধুরীকে ডাকেন। আরব চৌধুরী হাজির হয় রোদের রুমে। আরব চৌধুরী সব শুনে হতভম্ব হয়ে যায়। রোদ কোথায়? আরব, আমার রোদ কোথায়? ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। রাতে আমি নিজে রোদকে রুমে ঘুমাতে দেখে গেছি। আমার রোদ কোথায় আরব? আমার রোদকে এনে দে। আরব চৌধুরী হেনা বেগমকে শান্ত করে বলে, মা তুমি টেনশন করো না, আমি খুঁজে বের করছি রোদকে, কিচ্ছু হবে না রোদের। বলে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায় বাহিরের উদ্দেশ্যে। বাড়ির সবার মুখে চিন্তার ছাপ, কিন্তু নিলয় সেরকম কোনো ভাবান্তর নেই। এইসব ঘটনায় নিলয় হেনা বেগমের কাছে গিয়ে বলে, বেবি তুমি যেভাবে কান্না করছো মনে হচ্ছে না এটা বিয়ে বাড়ি। আরে বেবি চিল করো। যার বলতে গিয়ে থেমে যায় নিলয়। নীলা ভ্রুকুচকে তাকায় নিলয়ের দিকে। নীলা কেন জানি মনে হচ্ছে এই হাদারামের রোদের হঠাৎ উধাও হওয়ার ব্যাপারে সব জানে। হেনা বেগম এখনো বসে বসে কাঁদে। নীলা নিলয়ের হাত টেনে ধরে রুম থেকে বের করে আনে। তারপর বলে, এই রোদ কোথায় বলুন তো? আমি কিন্তু জানি আপনি সব জানেন। আমি কি জানি? কি সব বলেন এসব? আপনি সব জানেন। আমার কেন জানি মনে হচ্ছে রোদের হঠাৎ উধাও হওয়ার পেছনে আপনার হাত আছে। নিলয় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি এইসব বিষয়ে কিছুই জানি না খালাম্মা। এই বলে নীলার পাশ কাটিয়ে চলে যায়। এদিকে আকাশের বাড়িতেও খবর পৌঁছে যায়, রোদকে কোথাও খুঁজে পাচ্ছে না। আকাশ সে কথা শুনে হতনদ্দ হয়ে খুঁজছে রোদকে। আরব চৌধুরী টেনশনে মাথা চেপে ধরে, কোথাও রোদকে খুঁজে পাচ্ছে না। আর রোদের বিয়ের কয়দিন ধরে অয়নেরও কোনো খোঁজ নেই। কারো মাথায় কিছু ঢুকছে না, একটা মানুষ রাতে নিজের রুম থেকে কিভাবে উধাও হতে পারে। সবাই যেন চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। এইদিকে নিলয় সোফার ওপর পা তুলে বসে চিপস খাচ্ছে। নীলা যেন কেন সবকিছু গোলমাল লাগছে এই গাধাকে দেখে। এই গাধা নিশ্চিত কিছু একটা জানে। সকাল 10টা, রোদ শুয়ে আছে জানালা বেদ করে। সূর্যর আলো চোখে পড়তেই নাক মুখ কুচকে ফেলে রোদ। পিট পিট করে চোখ খুলে আশেপাশে তাকায়, কিছুটা অবাক হয়। সে এখন কোথায় আছে? এটা তার রুম না। চোখে ঘুমের রেস্ট এখনো কাটেনি। চোখ ডলে আবার তাকায়, যখন বুঝতে পারে সে তার রুমে নেই, অন্য কোথাও ভয়ে সিটিয়ে যায়। দৌড়ে দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু বাইরে থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছে না। এদিকে নীলা রোদের রুমে হঠাৎ পড়ার টেবিলে একটা কাগজ পায়, কিছু একটা লেখাগুলো পড়ে চোখ বড় বড় হয়ে যায় নীলার। নীলা দৌড়ে হেনা বেগমের রুমে যায়। হেনা বেগম রোদের টেনশনে বুকে ব্যথা উঠে গেছে, সে বিছানায় শুয়ে আছে। এমন সময় নীলা দৌড়ে আসে আর হেনা বেগমের কাছে কাগজটা দেয়। হেনা বেগম কাগজের লেখাগুলো পড়ে কিছুটা অবাক হয়, আবার তাকিয়ে আছে কাগজের লেখাগুলোর দিকে। আমার জিনিস আমি নিয়ে গেলাম দাদি, তুমি বেশি টেনশন করো না, সময় হলে চলে আসবো। হেনা বেগম শান্ত মনে। ভিতরে একটা ভয় হয়, না জানি কি করে। রোদ অনেকক্ষণ ধরে দরজা ধাক্কায়, কিন্তু কারো সাড়া শব্দ পাচ্ছে না। বেডের ওপর বসে মাথা নিচু করে কাঁদছে রোদ। এমন সময় দরজা খোলার আওয়াজ আসে। সামনে তাকিয়ে কিছুটা অবাক হয় রোদ। ভয়ে কাঁপা কাঁপা স্বরে বলে, শুভ্র ভাই, আপনি এখানে? শুভ্র হাতের নাস্তার প্লেট নিয়ে রুমে প্রবেশ করে। টি টেবিলের ওপর নাস্তা রেখে এসে রোদের সামনে দাঁড়ায়। রোদ অবাক হয়ে তাকিয়ে আছে, শুভ্র কিছু বলছে না দেখে। রোদ রেগে উঠে দাঁড়ায়।
দরজার দিকে যাওয়ার জন্য। এমন সময় শুভ্র রোদের হাত টেনে ধরে নিজের সামনে নিয়ে দাঁড় করায়। রোদ হাত ছাড়াতে ছাড়াতে বলে, ছাড়ুন আমায়, আমি বাসায় যাব। আমাকে এখানে কেন এনেছেন? আজকে আমার বিয়ে, যেতে দিন আমায়। শুভ্র রেগে গিয়ে নিজের হাতে রোদকে চেপে ধরে বলে, বাহ বাহ, বিয়ে করার জন্য দেখি খুব লাফাচ্ছিস। আরে এত তেজ কই থেকে আসলো? হ্যাঁ, আর বিয়ে তো দেখি রাতে ঘুম নেই। তা তোর তো বিয়ে শখটা মেটাতে হয়। রোদ শুভ্রকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, আপনার কি? আমার বিয়ে একটা না 100টা করব। লাফাবো না শুধু, দরকার হলে নাচবো, তাতে আপনার সমস্যা কি? আমাকে ছাড়ুন, যেতে দিন, আমার হবু জামাই অপেক্ষা করছে। শুভ্র যেন রাগে পুড়ে শরীরের রক্ত টকবক করে ফুটছে। রোদকে দেয়ালের সাথে চেপে ধরে গলা টিপে ধরে তারপর বলে, ভাতার থাকতে অন্য ভাতারকে বিয়ে করার অনেক শখ না? তোকে তো আমি আজকে জানে মেরে দেব। না, আর তুই থাকবি না আমাকে এইভাবে পুড়াতে পারবি। আজকে তো শেষ দিন। রোদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, চোখ উল্টে যায়, মনে হচ্ছে এখনই মরে যাবে। শুভ্র ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রোদ কাশতে কাশতে বলে, ছেড়ে কেন দিলেন? মেরেই ফেলতেন। এই যন্ত্রণা সহ্য করার থেকে মরে যাওয়া অনেক ভালো। শুভ্র কিছু বলছে না। রোদ দরজা দিয়ে আবার বের হয়ে যেতে নেয়। শুভ্র আবার হাত টেনে ধরে। রোদ রেগে গিয়ে বলে, ছাড়ুন আমাকে, আমাকে যেতে দিন, আমি থাকতে চাই না আপনার এখানে। শুভ্র রাগী চোখে তাকিয়ে আছে, তারপর বলে, বাড়িতে যাওয়ার জন্য এত উতলা হচ্ছিস কেন? ওই আকাশকে বিয়ে করার জন্য না? রোদ রেগে গিয়ে বলে, হ্যাঁ, বিয়ে করার জন্য। এখন হাত ছাড়ুন, যেতে দিন। শুভ্র রোদকে ধাক্কা দিয়ে বিছানার ওপর ফেলে দেয়, তারপর বলে, খুব শখ বিয়ে করার না? আমি তো শখ মিটাচ্ছি, ওয়েট। হ্যাঁ, খুব শখ আমার, আর আমি এই আকাশকে বিয়ে করব, সমস্যা আপনার? শুভ্র রেগে গিয়ে রোদকে বিছানার সাথে চেপে ধরে গাল চেপে ধরে বলতে থাকে, আর একটাবার আকাশের নাম মুখে নিবি তো তোকে জানে মেরে দেব। শুভ্রর আগে রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র যেতে রোদ বিছানার উপর বসে ডুকরে কেঁদে ওঠে। সে শুভ্রের মুখের ওপর জবাব দিলেও তার ভীষণ ভয় করছে, না জানি কি করে। জীবনে কল্পনা করেনি তাকে শুভ্র এভাবে তুলে নিয়ে আসবে। নিয়তি তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে, সে এখন কোথায় যাবে? প্রায় 1 ঘন্টা পর শুভ্র রুমে আসে, কিছু না বলেই রোদের হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে যায়। সোফায় একজন উকিল আর সাথে একটা হুজুর টাইপ লোক বসে আছে, সাথে শুভ্রের অ্যাসিস্ট্যান্ট রবিন। রোদকে টেনে এনে সোফায় বসায়। রোদের কিছুই যেন মাথায় ঢুকছে না। হঠাৎ শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কাগজপত্র সব রেডি? পাশে থেকে রবিন বলে, জি স্যার। উকিল সাহেব সামনে দিতেই শুভ্র সাথে সাথে সাইন করে দেয়। বিপত্তি বাজে রোদকে নিয়ে, সে কোনোভাবেই সাইন করবে না। শুভ্র রেগে গিয়ে রোদের মাথায় বন্দুক ধরে বলে, ওকে ঠিক আছে, সাইন যখন করবি না তো এইখানেই তোর জীবন শেষ। এতক্ষণ শুভ্রের মুখে মুখে তর্ক করলেও রোদ এখন ভয়ে সিটিয়ে যায়, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। শুভ্র রাগে গর্জে ওঠে, বলে, 2 মিনিট টাইম দিলাম, সাইন কর, তা না হলে এখানে সবার লাশ পড়বে। কাজী সাহেব, উকিল সাহেব সবাই ভয়ে কেঁপে ওঠে। রোদ থরথর করে কাঁপছে। সে ভালো করে জানে শুভ্র তাকে ভালোবেসে বিয়ে করছে না, নিজের রাগ আর জেদের বশে এইসব করছে, আর তার সারা জীবন নরক বানাবে এই জন্য। রোদ কাপা কাপা হাতে সাইন করে দেয়। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। শুভ্রকে কবুল বলতে বললে শুভ্র সাথে সাথে কবুল বলে দেয়, কিন্তু রোদের মুখ বন্ধ, চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র দাঁতে দাঁত চেপে বলে, ইসলামের শরীয়ত মোতাবেক তুই আমার অনেক আগে থেকে বউ, এখন এত ঢং না করে কবুল বল। আর না বললে কিছু যায় আসবে না। এখন কবুল বলবি নাকি সারা জীবন এখানে বসে থাকবি, সেটা তোর ব্যাপার। রোদ ফুপিয়ে কেঁদে ওঠে, তারপর আস্তে করে কবুল বলে দেয়। শুভ্র বাঁকা হেসে রোদের হাত টেনে ধরে রুমের দিকে নিয়ে যায়। শুভ্র রুমে নিয়ে গিয়ে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে বলে, যদি ভেবে থাকিস তোকে আমি স্বামীর অধিকার দেব, তাহলে ভুল। তোর জীবন নরক বানানোর জন্য তোকে বিয়ে করেছি। রোদ বিছানা থেকে উঠে দাঁড়ায়, তারপর বলে, কেন এমন করছেন? আমার ভুলটা কোথায়? এত বড় শাস্তি কেন দিচ্ছেন? শুভ্র তাচ্ছিল্য হাসে, তারপর বলে, বাহ, এখন দেখি কিছুই জানিস না, সবকিছু করে এখন না জানার ভান করছিস। রোদ চুপ করে আছে। সে আসলে জানে না শুভ্র তাকে কেন এত কষ্ট দিচ্ছে, তার অপরাধটা কি। শুভ্র রোদের গাল চেপে ধরে বলে, তোর জন্য আমি আমার জীবনের সব থেকে দামি জিনিস হারিয়েছি। তুই শুধু সারা জীবন আমার
ঘৃণা নিয়ে বাঁচতে হবে। না তুই মরতে পারবি, না পারবি ঠিক মতো বাঁচতে, না তুই ভালোভাবে বাঁচতে পারবি। প্রতিটা মুহূর্তে তোর মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। ধাক্কা দিয়ে রোদকে ফেলে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রোদ ফ্লোরে বসে কাঁদতে থাকে। তারপর বলে, এ কেমন পরীক্ষা নিচ্ছেন রব? কোন ভুলেই শাস্তি দিচ্ছেন আমায়? আমি আর সহ্য করতে পারছি না। রাত 12:30। রোদ বিছানার ওপর ঘুমিয়ে আছে। সারাদিনে শুভ্র আর রুমে আসেনি। শুভ্র দরজা খুলে রুমের ভিতর ঢুকে রোদ বিছানার ওপর গুটিসুটি হয়ে শুয়ে আছে। শুভ্র বিছানার দিকে এক নজর তাকিয়ে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। কেমন যেন তার কাছে সবকিছু অসহ্য লাগছে। সে নিজেকে বুঝতে পারছে না কি করছে আর কেনই বা করছে। রোদকে আবার বিয়ে করলো কেন সে? সে তো সব সম্পর্ক 7 বছর আগেই ভুলে গিয়েছিল। তাহলে আজকে কেনই বা রোদকে বিয়ে করলো? আর কেনই বা গভীর রাতে রোদকে বাড়ি থেকে বের করে নিজের সাথে নিয়ে আসলো? সেদিন রাতে শুভ্র চিৎকার করে উঠে বসে, জোরে জোরে শ্বাস নিতে থাকে। কিছুটা সময় লাগে নিজেকে ঠিক করতে। যখন বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল, অনেকটা অস্থির হয়ে পড়ে শুভ্র। আফরিন বেগম ছবির সামনে দাঁড়ায়, তারপর বলতে থাকে, আম্মু, আমি কি করব? আমি কিছুই বুঝতে পারছি না। কেন এমন হচ্ছে? কেন আমি মেনে নিতে পারছি না রোদের অন্য কারোর সাথে বিয়ে? শুভ্র আফরিন বেগমের ছবির সামনে থেকে সরে গিয়ে শার্ট পরে রোদের রুমে যায়। রোদ বিছানার উপর হাত পা ছুড়ে শুয়ে আছে। শুভ্র ভালো করে জানে এই মেয়ে যে ঘুম কাতুরে। তাকে নিয়ে যদি এখন নদীতেও ফেলে দেয় সে তাও বুঝতে পারবে না। এই ঘুম তার। শুভ্র রোদকে কোলে তুলে নেয়। আস্তে করে বাসায় ড্রয়িং রুমে আসে। নীলয় সোফার ওপর বসে চুপি চুপি রসমালাই খাচ্ছিল। এমন সময় সামনে কাউকে দেখে যখনই ভূত বলে চিৎকার দিবে, এমন সময় শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, নিলয়ের বাচ্চা, একটা আওয়াজ যদি মুখ থেকে বের হয় তো তোকে আমি এখানেই পুঁতে ফেলবো। নিলয় শুভ্রের কণ্ঠ পেয়ে সাথে সাথে চুপ হয়ে যায়। নিলয় তোতলিয়ে বলে, ব্রো, তুমি এখানে? আর তোমার সাথে কে? নিলয় ফোনের টর্চ লাইট অন করে দেখে রোদ শুভ্রর কোলে। নিলয় হা করে তাকিয়ে আছে। নিলয় আবার বলে ওঠে, ব্রো, তুমি রোদকে নিয়ে কোথায় যাচ্ছ এত রাতে? শুভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার বউ, আমি যেখানে ইচ্ছে নিয়ে যাব, তাতে তোর কি? নিলয় কিছুটা অবাক হয়ে বলে, বাহ বাহ ব্রো, শেষে এসে এত রাতে বড় গোল দিলে। তোমাকে তো মেডেল দিতে হবে যে তোমাকে একটা বউ আছে। এটা তোমার মনে আছে? শুভ্র কিছুই বলে না, রাগি চোখে তাকিয়ে বেরিয়ে যায়। রোদ এখনো ঘুমাচ্ছে। শুভ্র গাড়িতে রোদকে কোলে নিয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। পুরো রাস্তা রোদকে জড়ানো ছিল। বর্তমান রোদ সবকিছু ভেবে তাচ্ছিল হাসে। রুমের ভেতর ঢুকে রোদের দিকে এক নজর তাকিয়ে সোফায় শুয়ে পড়ে। সকাল 8:30। সূর্যের আলো চোখে মুখে পড়তেই পিটপিট করে চোখ খুলে তাকায় রোদ। সামনে তাকিয়ে অবাক হয়, ভয়ে ঢোক গিলে।